গল্পের শুরুতে আমাদের একটি এয়ারপোর্ট দেখানো হয়। সেখানে আমরা ব্রেট নামের একজন পাইলটকে দেখতে পাই। তিনি দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং একই সাথে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছিলেন। তার মেয়ে বলছিল, বাবা, আজ সকালে আমি খবরে দেখেছি, তাতে বলা হচ্ছিল যে তোমরা যে এলাকায় যাচ্ছ সেখানকার আবহাওয়া খুবই খারাপ, এর জন্য আরো অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, তাই তুমিও তোমার ফ্লাইট বাতিল করে বাড়ি চলে এসো। কিন্তু ব্রেট হেসে উত্তর দিলেন, আমি আগেও অনেকবার এরকম খারাপ আবহাওয়ায় নিরাপদে বিমান উড়িয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই বাড়ি ফিরে আসবো। এই কথা শুনে তার মেয়ে খুশি হয়ে কলটা কেটে দিল। এরপর ব্রেট বিমানের ককপিটে এসে কো পাইলটের সাথে দেখা করলো। কো পাইলট একটু নার্ভাস ছিল, কারণ আজ সে প্রথমবার ফ্লাইট উড়াতে যাচ্ছিল। তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্রেটকে বাহিরে ডেকে নিয়ে গেল। সেখানে একজন পুলিশ অফিসার ব্রেটকে জানালো, জরুরি অবস্থার কারণে তাকে একজন খুনিকে সাথে নিয়ে যেতে হবে। তার নাম টনি। টনি খুবই শক্তিশালী ও বিপজ্জনক একজন মানুষ। তার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এখন তাকে বিমানে করে অন্য দেশে নিয়ে গিয়ে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হবে। পুলিশ অফিসার ব্রেটকে আরো বলল, আমরা এই দায়িত্ব তোমাকে দিচ্ছি, কারণ তুমি একজন দক্ষ ও বুদ্ধিমান পাইলট। ব্রেটও এই কথা শুনে রাজি হয়ে গেলেন এবং টনিকে বিমানের একদম শেষের সিটে বসিয়ে দিলেন, যাতে অন্য কোনো যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এরপর সব যাত্রী নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। ব্রেট বিমানের স্টাফের কাছে গিয়ে নিশ্চিত হয়ে নিলেন যে সব যাত্রীরা এসে গেছে কিনা। তারপর বিমানটি আকাশে উড়ল। আকাশের উচ্চতায় পৌঁছানোর পর ব্রেট বিমানকে অটো পাইলটে রেখে কো পাইলটের সাথে নিজের পরিবার নিয়ে কথা বলতে লাগলেন। তিনি কো পাইলটকে তার মোবাইলে মেয়ের ছবি দেখিয়ে বললেন, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, এই দুনিয়ায় আমাদের একে অপরের ছাড়া আর কেউই নেই। অন্যদিকে যাত্রীরা তাদের যাত্রা খুবই উপভোগ করছিলেন, কিন্তু তাদের জানাই ছিল না কিছুক্ষণ পর তাদের সাথে কি ঘটতে যাচ্ছে। ককপিটে বসা দুই পাইলটও খুবই খুশি ছিলেন এবং বিমান স্বাভাবিকভাবেই উঠছিল। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল এবং বিমান হালকা ঝাঁকি খেতে শুরু করলো। এতে ব্রেট অনেক চিন্তায় পড়লেন, কারণ তার কাছে ব্যাপারটা ভালো মনে হচ্ছিল না। তিনি সব যাত্রীদের সিট বেল্ট বেঁধে নিতে বললেন এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। কিন্তু তার কথা কন্ট্রোল রুমে পৌঁছালো না, কারণ খারাপ আবহাওয়ার কারণে এখানকার সব রেডিও কাজ করা বন্ধ করে দিয়েছিল। ঠিক তখনই বিদ্যুতের প্রচন্ড ঝটকা বিমানে এসে লাগলো। এতে বিমান জোরে জোরে ঝাঁকি খেতে লাগলো। ব্রেট যাত্রীদের অবস্থা দেখার জন্য ককপিট থেকে বাইরে গেলেন। যাত্রীদের দেখে তার একটু স্বস্তি হলো, কারণ সবাই নিরাপদ ছিল। কিন্তু ধীরে ধীরে যেন বিমানের লাইটগুলো নিভে যেতে যাচ্ছিল। আবারও বিমানে অনেক ঝাঁকি খেতে লাগলো। এতে ব্রেডের মাথা সামনের ছাদে লেগে নিচে পড়ে গেল। তার কপালে অনেকখানি ব্যথা লাগলো। এই পরিস্থিতি দেখে সব যাত্রীদের অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগলো। ব্রেড তাড়াতাড়ি ককপিটে ফিরে এসে তার সঙ্গীর সাথে মিলে বিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলেন। এটা তাদের জন্য খুব কঠিন সময় ছিল। খারাপ আবহাওয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্রেড বললেন, আমাদের বিমানকে নিচের দিকে নিয়ে যেতে হবে, আরেকটা ঝাঁকি লাগলে বিমানটি ধ্বংস হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে বিমানের উচ্চতা কমাতে শুরু করলেন এবং বিমান দ্রুত নিচের দিকে নামতে লাগলো। বিমানের ভিতরে যাত্রীরা খুব ভয় পেয়ে গিয়েছিল। তখনই সে ক্রিমিনাল টনির সাথে যে পুলিশ অফিসার এসেছিল তার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল। সে মোবাইলটা তুলতে সিট বেল্ট গুলো খুলে ফেললো। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেসও সিট বেল্ট খুলে সামনে এগিয়ে এলো। যেহেতু বিমান খুব দ্রুত নিচে নামছিল, তাই সিট বেল্ট খোলা মাত্রই দুইজনই জোরে ছাদে আছড়ে পড়লো। তারা এত জোরে ছাদও লাগলো যে তৎক্ষণাৎই তাদের মৃত্যু হয়ে গেল। ইতিমধ্যে বিমান অনেক নিচুতে চলে এসেছিল। কোনো মতে দুই পাইলট বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, কিন্তু এখন বিমানে আর বেশি পাওয়ার অবশিষ্টই ছিল না। তাই ব্রেড বিমানকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এর জন্য ব্রেড বিমানকে নিচে নামিয়ে সমুদ্র ক্র্যাশ ল্যান্ড করার কথা ভাবলেন। কিন্তু ঠিক তখনই তারা দূরে একটা দ্বীপ দেখতে পেলেন। ব্রেড বিমানের দিক পরিবর্তন করে দ্বীপের দিকে নিয়ে গেলেন এবং দ্বীপে ল্যান্ড করার সিদ্ধান্তও নিয়ে নিলেন। অনেক কষ্টের পর ব্রেড দ্বীপের একটা রাস্তায় অবশেষে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে সক্ষম হলেন। সৌভাগ্যবশত এই ইমার্জেন্সি ল্যান্ডিং এ সব যাত্রী নিরাপদ ছিল এবং কারো কোনো চোটও লাগেনি। তখনই বিমানের পিছনে শর্ট সার্কিট হলো। এটা দেখে ব্রেড খুশি হয়ে গেলেন, কারণ বিমানে এখনো কিছুটা বিদ্যুৎ অবশিষ্ট ছিল। সব যাত্রী বিমান থেকে নেমে যাওয়ার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্রেডকে জানালেন যে ক্রিমিনাল টনিকে নিয়ে যাওয়া পুলিশ অফিসার মারা গেছে এবং একজন এয়ার হোস্টেসও মারা গেছে। এই কথা শুনে ব্রেড খুব মন খারাপ করে ফেললেন। অন্যদিকে এয়ারলাইন্স কোম্পানির মালিক দেখলেন যে তার একটা বিমান হঠাৎই আকাশ থেকে উধাও হয়ে গেছে। তিনি বিমানকে ল্যান্ড করতেও দেখেননি এবং অনেকক্ষণ ধরে রেডিও খারাপ থাকায় পাইলটের সাথে যোগাযোগও করতে পারছিল না। তাই এয়ারলাইন্স কোম্পানির
বিমানের মালিক স্কারডেল নামের একজন রেস্কিউ এক্সপার্টকে ডেকে পাঠালেন। তিনি এমন একজন লোক যে হারিয়ে যাওয়া লোকদের খুঁজে বের করার কাজ করেন যারা কোনো বিপদে আটকে পড়ে থাকে। এয়ারলাইন্সের মালিক তাকে বললেন, আমার বিমানের সব তথ্য চাই, সেটা কোথায় গেছে, তার কর্মীরা এবং ওসব যাত্রীরা কোথায় আছে। এরপর রেস্কিউ এক্সপার্ট তার কাজে লেগে পড়লেন। অন্যদিকে সব যাত্রীরা ভাবছিল যে আমরা এখানেও কেন নামলাম। ব্রেট সব যাত্রীদের একত্র করে বোঝালেন, জরুরি অবস্থার কারণে আমাদের এখানে নামতে হয়েছে। বিমানে এখনো কিছুটা বিদ্যুৎ আছে, আমরা অন্য জিনিসগুলো ঠিক করে নেব। আপনারা এখানে আরাম করতে থাকুন এবং ঘাবড়াবেন না, আমরা খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাব। এরপর ব্রেট বিমানের কাছে এসে মেরামতের কাজে লেগে গেলেন, কিন্তু তিনি দেখলেন যে বিমানের পাওয়ার খুব কম, তাই তাদের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারা ম্যাপ বের করে নিজেদের অবস্থান দেখতে শুরু করলেন, যাতে তারা বুঝতে পারেন যে তারা আসলে কোন জায়গায় আছেন। ব্রেডের সঙ্গী কো পাইলট ম্যাপ দেখে বলল, আমরা একটা প্রাইভেট দ্বীপে আটকে পড়েছি, এই জায়গা খুবই বিপজ্জনক। এখানে এমন লোক আছে যারা কোনো সরকারের কথাই মানে না, যদি এরা আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে, এমনকি আমাদের সরকারও আমাদের বাঁচাতে পারবে না। এই কথা শুনে ব্রেট বললেন, এখন যে কোনো উপায়ে আমাদের রেস্কিউ টিমকে এখানেই ডাকতে হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এটাই এখান থেকে বের হওয়ার একমাত্র উপায়। এরপর তারা দুজনেই সাহায্যের জন্য রেডিও ঠিক করতে লাগলেন, কিন্তু আকাশের বিদ্যুতের আঘাতে রেডিও সম্পূর্ণটাই নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্রেট সব যাত্রীদের কাছে গিয়ে বললেন, কোনো ত্রুটির কারণে রেডিওটা কাজ করছে না, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে রেডিও খুঁজবো এবং কন্ট্রোল টাওয়ারকে আমাদের অবস্থান সম্পর্কে জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠাতে বলবো, যারা এসে আপনাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। এখানে ব্রেট একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমার সাথে যাবে টনি। বলেই তিনি টনির হাতকড়া খুলে দিলেন। তারপর ব্রেট তার কো পাইলটকে বললেন, তুমি বিমানের পাওয়ার মেরামত কাজে লেগে যাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো যোগাযোগের মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করব। এরপর টনি ও ব্রেট রেডিও খুঁজতে জঙ্গলের দিকে চলে গেলেন। পথে টনি ব্রেটকে বলল, আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমরা দ্বীপে বসবাসকারী সন্ত্রাসী গ্রুপকে দেখতে পাই। তাদের কাছে একজন লোক দৌড়ে এসে গ্রুপের লিডারকে জানালো যে দ্বীপে একটা বিমান জরুরি অবস্থায় এসে থেমেছে এবং তার ভিতরে অনেক লোক আছে যারা বিভিন্ন দেশের। এই কথা শুনে গ্রুপের লিডার সেই লোকটি কিছু টাকা দিয়ে তার টিমকে প্রস্তুত হতে বলল। দ্বীপের জঙ্গলে ব্রেট ও টনি এগিয়ে যাচ্ছিল। টনি ব্রেটকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে মুক্ত করলে কেন, আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ব্রেট উত্তর দিলেন, কারণ তোমার জন্য তো আমি বাকি সবাইকে বিপদে ফেলতে পারি না, তাই না? এখানে একটা বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে, তোমাকে আমার সাথে মিলে তাদের মোকাবেলা করতে হবে। তখন টনি ব্রেটকে বলল, আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, আমি ইউএস মিলিটারিতে অনেক বছর দায়িত্ব পালন করেছি। কিছুক্ষণ পর পিছন থেকে টনির গলার আওয়াজ হঠাৎই বন্ধ হয়ে গেল। যখন ব্রেট পিছনে ফিরে তাকালেন তখন টনি সেখানে ছিল না। সে ব্রেডের কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। এখন ব্রেট একাই জঙ্গলে এগিয়ে চলেন। জঙ্গলে এগোতে এগোতে তিনি একটা পরিত্যক্ত কারখানায় ঢুকলেন। সেখানে তিনি একটা টেলিফোনও খুঁজে পেলেন, কিন্তু সেটা পুরনো আমলের খারাপ অবস্থায় পড়েছিল। ব্রেট পাশে লাগানো তারগুলো জোড়া লাগাতে লাগলেন এবং টেলিফোনও কাজ করতে শুরু করলো। তিনি তাড়াতাড়ি কোম্পানির হেল্পলাইনে কল করলেন। ব্রেট হেল্পলাইনকে তার অবস্থান ও সবকিছু জানিয়েও দিলেন, কিন্তু লাইনে কোনো গন্ডগোলের কারণে সামনের ব্যক্তির কাছে তার গলা একেবারেই স্পষ্ট যাচ্ছিল না, তাই হেল্পলাইনের লোক তার কলটা কেটে দিল। তখন ব্রেডের মাথায় একটা আইডিয়া এলো। তিনি তার মেয়েকে কল করে তাকে তার অবস্থান ও অন্য সবকিছু একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বললেন। ঠিক তখনই কথা বলার সময় পিছন থেকে একজন লোক এসে ব্রেডের উপর হামলা শুরু করে, কিন্তু ব্রেড তাকে অনেক কষ্টে কাবু করে মারধর করে অজ্ঞান করে ফেললেন। তখন ব্রেড অনুভব করলেন যে আরেকজন লোক এই ঘরেই আসছে, তাই তিনি তাড়াতাড়ি লুকিয়ে পড়লেন। কিন্তু সেই লোক আর কে নয়, সে টনি। টনি অনেকগুলো গুন্ডাকে মেরে তাদের অস্ত্র নিয়ে নিয়েছিল। সে ব্রেডকে ডেকে বলল, ভয় পেও না, বাহিরে এসো। যখন ব্রেড সামনে এলেন তখন টনি তাকে নিরাপত্তার জন্য একটা বন্দুকও দিয়ে দিল। এরপর তারা দুইজন যখন কারখানার নিচের ফ্লোরে নামলো তখন সেখানে একটা ক্যামেরাও পেল। ক্যামেরা রেকর্ডিং এবং পরে থাকা পাসপোর্ট দেখে তাদের জানা গেল যে এই দ্বীপে বসবাসকারী সন্ত্রাসীরা লোকজনকে অপহরণ করে তাদের পরিবার থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করে, আর টাকা পাওয়ার পরও তাদের ছেড়ে না দিয়ে মেরে ফেলে। এটা থেকে ব্রেড বুঝতে পারলেন যে তাদের যাত্রীরাও খুব বিপদের মধ্যে আছে। এরপর তারা দুজন বাহিরে বেরিয়ে এলো এবং সামনে একটা গাড়ি দেখতে পেল। সেটা সেই সন্ত্রাসীর গাড়ি যাকে কিছুক্ষণ আগে ব্রেড মেরে ফেলেছিল। এখন তারা দুজন বাহিরে দাঁড়ানো গাড়িতে উঠে পড়ল এবং তাদের যাত্রীদের দিকে রওনা দিল। এদিকে সব যাত্রীরা ব্রেডের অপেক্ষায় বসেছিল যে তিনি নিশ্চয়ই তাদের জন্য সাহায্য নিয়ে আসবেন। তখনই তাদের কানে একটি গাড়ির আওয়াজ এলো। গাড়ির আওয়াজ শুনে সব যাত্রীরা খুব খুশি হয়ে এলো। তারা ভাবলো যে ব্রেড তাদের জন্য রেস্কিউ টিম ডেকে এনেছে, কিন্তু এটা রেস্কিউ টিম ছিল না, বরং দ্বীপে বসবাসকারী সন্ত্রাসীরা ছিল। তারা গুলি চালিয়ে সব যাত্রীদের ভয় দেখাতে শুরু করলো। গুলির আওয়াজ ব্রেড ও টনিও শুনতে
শুনতে পেল। তখন তারা গাড়ির গতি বাড়িয়ে দ্রুত বিমানের কাছে পৌঁছানোর চেষ্টা করতে লাগলো। সন্ত্রাসী গ্রুপের লিডার এয়ার হোস্টেসের কাছ থেকে সব যাত্রীদের লিস্ট চাইল। ভয়ে এয়ার হোস্টেস তাড়াতাড়ি লিস্ট এনে দিয়ে দিল। তারপর গ্যাংয়ের একজন কো পাইলটকে জিজ্ঞাসা করলো, তোমার সিনিয়র পাইলট কোথায়? কো পাইলট জানালো, কোনো কাজে সে জঙ্গলে গিয়েছে, এখনো ফিরে আসেনি। ঠিক তখনই ব্রেট ও টনি সেখানে পৌঁছে গেল, কিন্তু তারা দূর থেকে চুপচাপ লুকিয়ে এদের দেখছিল। এই সময় একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু সন্ত্রাসীরা গুলি করে তাকে মেরে ফেললো। এটা দেখে ব্রেট তাদের সাহায্য করতে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু টনি তাকে থামিয়ে দিয়ে বলল, শান্ত হও, এখন যাওয়া ঠিক হবে না। গ্যাংয়ের লিডার সব যাত্রীদের একটা বাসে তুলে নিল। তারপর সে তার দুই সঙ্গীকে সেখানে রেখে বলল, যাও, বিমানের ভিতর যা কিছু দামি জিনিস আছে সব নিয়ে এসো। এরপর তারা সব যাত্রীদের নিয়ে নিজেদের আস্তানার দিকে রওনা দিল। গ্যাং চলে যাওয়ার পর ব্রেট টনির উপর খুব রেগে গেলেন এবং বললেন, ওরা আমাদের যাত্রীদের নিয়ে চলে গেল আর তুমি আমাকে যেতেই দিলে না। টনি তাকে বোঝালো, ওরা অনেক বেশি ছিল, তুমি একা গেলে এত বড় বাহিনীর সাথে লড়তে পারতে না। এরপর তারা দুইজন বিমানের দিকে এগিয়ে গেল এবং যেই দুই গুন্ডা বিমান থেকে দামি জিনিস চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ব্রেট বন্দুক তাক করে তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে? তারা বলল, এখান থেকে কিছুটা দূরে আমাদের একটা আস্তানা আছে, তারা সবাই সেখানেই গেছে। অন্যদিকে ব্রেডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্রেডের লেখা কাগজটাও দিয়ে দিল, যাতে বিমানের অবস্থান ও তথ্য লেখা ছিল। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে বিমানের অবস্থান বের করে ফেললো। জানা গেল যে বিমানটি একটা দ্বীপে আটকে আছে এবং সেই দ্বীপে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এরপর রেস্কিউ অফিসার তার একটা প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে ফোন করে পুরো পরিস্থিতি বুঝিয়ে সেই দ্বীপে যেতে বলল। প্রাইভেট আর্মির ক্যাপ্টেনও রাজি হয়ে গেল এবং তার সঙ্গীদের সাথে টাকায় ভরা একটা ব্যাগ ও অনেক অস্ত্রের ব্যাগ নিয়ে গাড়ি লুট করে দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হতে বলল। অন্যদিকে ব্যাট দেখলেন যে সন্ত্রাসীরা যাওয়ার আগেই বিমানের কো পাইলট বিমানের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছে, বিমানে আবার পাওয়ার ফিরে এসেছে। এটা দেখে তিনি আরো বেশি খুশি হয়ে গেলেন। এখন ব্রেড আসন্ন প্রাইভেট আর্মি টিমের জন্য নিজের ইউনিফর্মের উপর একটা মেসেজ লিখে রেখে দিলেন। তারপর টনির সাথে সেই জায়গার দিকে রওনা দিলেন যেখানে গ্যাং সব যাত্রীদের নিয়ে গিয়েছিল। জঙ্গলের রাস্তা দিয়ে তারা দুজন সন্ত্রাসীদের আস্তানায় পৌঁছে গেলেন এবং গাড়ি থেকে নেমে চুপিসারে সেই জায়গায় ঢুকে পড়লো যেখানে গুন্ডারা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও তুলছিল। উদ্দেশ্য ছিল ভিডিওগুলো তাদের পরিবারের কাছে পাঠিয়ে টাকা আদায় করা। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পাঠানো প্রাইভেট টিমও বিমানের কাছে এসে পৌঁছে গেল, কিন্তু সেখানে কাউকে না পেয়ে টিমের লিডার বিমানের ভিতর গিয়ে চেক করলো। সেখানে তাদের দুজনের লাশ পাওয়া গেল, যাদের গ্যাং লিডার বিমান থেকে দামি জিনিস চুরি করতে পাঠিয়েছিল। ব্রেড তাদের মেরে ফেলেছে। প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্রেডের লেখা মেসেজও পেয়ে গেল, যাতে সন্ত্রাসী গ্যাংয়ের আস্তানা যাওয়ার রাস্তা দেখানো ছিল। আস্তানায় টনি ও ব্র্যাড চুপির সাথে তাদের উপর নজর রাখছিল। সুযোগ বুঝে তারা পেছন থেকে এসে দুজন সন্ত্রাসীকে মেরে ফেললো। তারপর তারা আরো একটু এগিয়ে একটা ঘরের বাহিরে পৌঁছে গেল। সেই ঘরের ভিতরে সব যাত্রীদের বন্দী করে রাখা হয়েছিল। ব্রেড তাদের ছাড়াতে চাইছিলেন, কিন্তু সেখানে অনেক গুন্ডারা পাহারা দিচ্ছিল এবং তার কাছে দরজার চাবিও ছিল না। তারপর তারা একে একে সব গুন্ডাদের মারতে শুরু করলো। টনি তো অনেক গুন্ডাদের হাতুড়ি দিয়েই মেরে ফেললো। ব্রেড এক গুন্ডার কাছে থেকে চাবি নিয়ে যাত্রীদের ঘর থেকে মুক্ত করে দিলেন। তিনি তাদের বললেন, তাড়াতাড়ি সেই বাসে উঠে পড়ো যেটাই করে সন্ত্রাসীরা তোমাদের এখানে নিয়ে এসেছিল। সবাই তাড়াতাড়ি গিয়ে সেই বাসে উঠে পড়লো। তখন টনি ব্রেডের কাছে এসে বলল, এখান থেকে গাড়ি দিয়ে বাইরে বের হওয়া শুধু একটাই রাস্তা আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তারা আমাদের দেখা মাত্রই গুলি চালাতে শুরু করবে। যখন ব্রেড যাত্রীদের দিকে তাকালেন তখন দেখলেন তারা সবাই খুব ভয় পেয়ে গেছে। এখানে ব্রেড নিজের জীবন বিপন্ন করে একটা সিদ্ধান্ত নিলেন এবং টনিকে বললেন, আমি সেখানকার সব সন্ত্রাসীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেব আর তুমি সুযোগ বুঝে সব যাত্রীদের নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে। প্রথমে টনি ব্রেডকে এমনটা করতে নিষেধ করলো এবং বলল, এমন করলো তো তারা তোমাকে মেরে ফেলবে। কিন্তু ব্রেড বলেন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই কথা শুনে টনিও রাজি হয়ে গেল। ব্রেড সেখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে গিয়ে ক্রিয়ার লিডারকে বললেন, আমি সাহায্যের জন্য খবর দিয়ে দিয়েছি, শীঘ্রই এখানে রেস্কিউ টিম চলে আসবে, তাই সব যাত্রীদের এখান থেকে যেতে দাও। এই কথা শুনে সব গুন্ডারা ব্রেডের উপর হেসে উঠল এবং তাকে মারধর করতে শুরু করলো। গ্যাং এর হেড বলল, এমনি এমনি কি ছেড়ে দিব? টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। এবং যখন তারা ব্রেডকে মারতে যাচ্ছিল ঠিক তখনই প্রাইভেট রেস্কিউ টিম এসে সন্ত্রাসীদের উপর হামলা চালিয়ে দিল। বেশ কিছুক্ষণ গুলিবর্ষণের পর গ্যাং এর অনেক লোককে মেরে তারা ব্রেডকে উদ্ধার করে বাসে তুলে সেখান থেকে বেরিয়ে গেল। গ্যাং এর লিডার দেখলো যে তার অনেক সঙ্গী সহ তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে সে খুব রেগে গেল এবং কসম খেয়ে বলল, আমি এদের একজনকেও ছাড়বো না, এক এক করে সবাইকে মেরে ফেলবো। তারপর সে তার টিমকে বলল, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমরা শীঘ্রই এদের মারতে বের হব। বাসে
প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে জানালো, আমরা মাত্র 5 জনের একটা ছোট্ট প্রাইভেট টিম। আমরা শুধু তোমাদের উদ্ধার করার মিশনে এসেছি। আমরা কোনো অফিসিয়াল রেস্কিউ টিম নই। আসল রেস্কিউ টিম আসতে আরো কিছু সময় লাগবে। এই কথা শুনে ব্রেড আরো ঘাবড়ে গেলেন এবং বললেন, আমাদের হাতে তো আর সময় নেই, আর গ্যাংয়ের লোকরা শীঘ্রই আমাদের পিছু নেবে এবং দেখা মাত্রই আমাদের উপরে গুলি করতে শুরু করবে। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। বিমানের কাছে পৌঁছানোর সাথে সাথে ব্রেড সব যাত্রীদের বললেন, বিমানে আবার পাওয়ার ফিরে এসেছে, অর্থাৎ এখন বিমান স্টার্ট করা যাবে এবং আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তাই তোমরা সবাই দ্রুত বিমানে উঠে পড়ো। আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবো না, তাদের আসতে আরো সময় লাগবে, আর যদি আমরা এখানে থাকি তাহলে সন্ত্রাসীদের হাতে মারা পড়বো। এ কথা শুনে সবাই বিমানে উঠে পড়লো। ব্রেড বিমানের সব চেকিং করতে লাগলেন। প্রাইভেট টিমের লোকেরা আসন্ন বিপদের জন্য আগে থেকে প্রস্তুত হতে শুরু করলো। হঠাৎ সেই সন্ত্রাসী গ্রুপ এসে তাদের উপর হামলা চালিয়ে দিল। প্রাইভেট টিম তাদের আটকাতে লেগে গেল। দুই পক্ষ থেকে ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়ে গেল, কিন্তু প্রাইভেট টিমের কাছে খুব ভালো অস্ত্র ছিল, তাই তারা অনেকগুলো গুন্ডাকে মেরে ফেললো। ব্রেড তাড়াতাড়ি প্রাইভেট টিমের লিডারকে বললেন, আমি 5 মিনিটের মধ্যেই বিমান স্টার্ট করব, তোমরা তাড়াতাড়ি বিমানে উঠে পড়ো। এরপর ব্রেড টনির কাছে গিয়ে তার কৃতজ্ঞতা জানালো, এত কঠিন সময়ে তুমি আমার সাথে থেকেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ব্রেড গুলি থেকে নিজের বাঁচাতে বাঁচাতে বিমানের ভিতরে এসে ককপিটে বসলেন এবং তার সঙ্গী কোপাইলটের সাথে মিলে বিমান স্টার্ট করতে লাগলেন। এদিকে টনির কাছে গুলিও শেষ হয়ে গিয়েছিল। সে গুলি খুঁজতে প্রাইভেট টিমের ব্যাগ চেক করতে গেলে সেখানে টাকায় ভরা একটি ব্যাগ দেখতে পেল, কিন্তু এই মুহূর্তে টনি টাকা ছেড়ে অন্য ব্যক্তিকে গুলি নিয়ে আবার সন্ত্রাসীদের সাথে লড়াই করতে শুরু করলো। ইতিমধ্যে ব্রেড বিমানটাকে ডান দিকে ঘুরিয়ে নিলেন। প্রাইভেট টিমের সৈন্যরাও একে একে বিমানে উঠতে শুরু করলো এবং টনি তাদের কভার ফায়ার দিতে লাগলো। পাওয়ার ফিরে আসায় রেডিও আবার কাজ করতে শুরু করলো। এখন ব্রেডকে বিমান কোম্পানির মালিক জানালেন যে, আমি তোমাকে একটা নিরাপদ জায়গা বলে দিব যেখানে তোমরা যেতে পারবে। সবাই বিমানে উঠে পড়লো, কিন্তু টনি উঠলো না। সে টাকায় ভরা ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল, কারণ যদি সে তাদের সাথে বিমানে ফিরে যায় তাহলে পুলিশ তাকে আবার ধরে জেলে ভরে দিবে। গ্যাংয়ের লিডার তার অনেক সঙ্গী মরতে দেখে রাগে প্রায় পাগল হয়ে গেল। সে বিমানের সামনে রকেট লঞ্চার এনে এক ঝটকায় সবাইকে উড়িয়ে দেওয়ার চিন্তা করলো, কিন্তু সঠিক সময়ে টনি তাকে দেখে ফেললো। টনি তাড়াতাড়ি বন্দুক তুলে তাকে গুলি করে মেরে ফেললো এবং সবার প্রাণ বাঁচিয়ে দিল। এটা দেখে ব্রেড টনির এই কাজে খুব খুশি হয়ে গেলেন। তারপর তিনি পুরো শক্তি দিয়ে বিমান উড়াতে সক্ষম হলেন। এটা দেখে সব যাত্রী ও ব্রেডের জন্য খুশি হলো এবং টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে দৌড়িয়ে পালিয়ে গেল টনি। ব্রেড বিমানকে এই দ্বীপ থেকে অনেক দূরে নিয়ে গেলেন। বিমানের মালিক তাকে একটা এয়ারপোর্টের কথা বললেন, যেটা এখান থেকে খুবই কাছে ছিল। ব্রেড এয়ারলাইন্স কোম্পানির মালিক বলা জায়গায় বিমান চালিয়ে নিয়ে গেলেন, কিন্তু হঠাৎ আবার বিমানের ইঞ্জিনে আগুন ধরে গেল এবং বিমান ধ্বংস হতে শুরু করলো। তাই ব্রেড আবার ইমার্জেন্সি ওয়ার্নিং অন করলেন। ধীরে ধীরে বিমানকে নিচে রানওয়েতে নামানোর চেষ্টা করতে লাগলেন। অবশেষে অনেক কষ্টের পর ব্রেড বিমানটাকে রানওয়েতে নামিয়ে ফেললেন এবং সবারই প্রাণ বেঁচে গেল। ব্রেড ও তার সঙ্গী কোপাইলট খুব খুশি হয়ে গেলেন। এদিকে বিমান কোম্পানির মালিক ও তার টিমও খুব আনন্দিত ছিল। এখন ব্রেড যাত্রীদের অবস্থা দেখতে পিছনে গেলেন। তিনি দেখলেন সব যাত্রীরাই নিরাপদে আছে। এটা দেখে তার মনও শান্তি পেল। সেখানে দাঁড়িয়ে থাকা সব যাত্রীরা ব্রেডের জন্য হাততালি দিতে লাগলো এবং তার কৃতজ্ঞতা জানাতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে তাদের জন্য রেস্কিউ টিম চলে এলো। তাদের দেখে সব যাত্রীরা খুব খুশি হয়ে গেল। ব্রেড সব যাত্রীদের রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দিলেন। তারপর ক্যাপ্টেন অবশেষে শান্তির নিঃশ্বাস ফেলে বিমানের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে ফোনে কথা বলতে লাগলেন এবং গল্পটা এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না।